জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান এবার কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। তৃণমূলের রাজনীতি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। বিএনপির দুঃসময় দলকে নেতৃত্ব দেওয়া একজন রাজনীতিকের এই যাত্রা যেমন ঐতিহাসিক, তেমনি তার বিদায়ে বিএনপির সাংগঠনিক রাজনীতিতেও তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব এখন রুহুল কবির রিজভী আহমেদের কাঁধে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের ঐক্য ও তৃণমূলের সঙ্গে দূরত্ব কমানোর বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় এই ভোট বিএনপির জন্য কতটা কঠিন পরীক্ষা, সেটিও প্রশ্ন। এদিকে সরকারের 6 মাসের হিসেব নিয়েও রয়েছে দুই ধরনের বয়ান। সরকার বলছে ভঙ্গুর রাষ্ট্র কাঠামো সামলে পুনর্গঠনের পথে এগোচ্ছে দেশ। বিরোধীরা বলছে গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, ব্যাংকিং সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে দৃশ্যমান সফলতা নেই সরকারের। আর ঠিক এমন সময় ভারতের পক্ষ থেকে উঠে আসছে বারবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাদের প্রত্যাশার কথা। মহামান্যের মুকুট, কঠিন সময়ের কাণ্ডারি বিএনপির নতুন পথ চলা, স্থানীয় সরকারের সতর্কতা, দিল্লির অপেক্ষা এবং সরকারের 6 মাসের বিশ্লেষণ, সব মিলিয়েই আজকের রাজনীতির আলোচনা। আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আকবর হোসেন, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শিব্বির আহমদ, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জয়েন করবেন সাংবাদিক শাহেদ আলম। দর্শক, আমরা এই রাজনীতির অনুষ্ঠানে সাধারণত রাজনীতিকরা এখানে অংশগ্রহণ করেন এবং সেক্ষেত্রে আমরা তাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিই এবং লেভেল প্লেইং ফিল্ড কথা বলার সেটি ধারণ করার চেষ্টা করি। তবে আজ আমাদের সঙ্গে সরাসরি রাজনীতিকরা নেই, আমাদের সঙ্গে আছেন মূলত সাংবাদিক এবং বিশ্লেষক। সেই জন্যই আমরা যে নির্ধারিত যে সময়, সেই সময়ের যে বাধ্যবাধকতা সেটি আর রাখছি না। তবে আমরা চেষ্টা করব সবাই যেন সমান সময়ের মধ্যে তাদের উত্তরগুলো দিতে পারেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি আকবর হোসেনের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, তৃণমূল থেকে রাষ্ট্রপতি, তার সবচেয়ে বড় রাজনৈতিক ফ্যাক্টর কোনটি? দলের কঠিন সময়ের নেতৃত্ব, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ, নাকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা? কি মনে হয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দফায় বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এটা অনেকটা অনুমান করা যাচ্ছিল এই অর্থে যে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়ে একটা জোর আলোচনা আগে থেকেই চলছিল। আপনি যদি দেখেন যে বিএনপি যারা সিনিয়র লিডারশিপ যেটা আছে, বিএনপি যদি পলিটিক্যাল কাউকে চুজ করতে চায় তখন বিএনপির হাতে অপশন কিন্তু আর খুব যে বেশি আছে সেটা বলা যাবে না। তো আর কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি আবার তার দলের বাইরে আবার অন্য কারো কাছে যাবে বা অন্য কাউকে পিক করবে, এটাও আমার কাছে কখনো মনে হয়নি। সো দেখার বিষয় ছিল যে দলের ভেতর থেকে কে হন। সেই হিসাবে অনেক হিসাব নিকাশ করেই অনেকেই এটা আঁচ করছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়াটা অনেকটা অবধারিতই ছিল। যাই হোক, তিনি হয়েছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হওয়াটাকে দেখেন, এখানে রাষ্ট্রপতির পদটা এক অর্থে এখানে কোনো কাজ নাই। সত্যি কথা বলতে এটা হেড অফ দ্য স্টেটের কথা, এটা সাংবিধানিক পদ, ঠিক আছে। অনেকে একসময় মানে বলতেন যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা প্রবর্তন হওয়ার পরে যে বাংলাদেশের রাষ্ট্রপতির কাজ হচ্ছে মাজার জিয়ারত করা এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তনে যাওয়া, এরকম একটা কথা চালু ছিল। তো অনেক সময় আবার এরপরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের একটা কথাও বিভিন্ন সময় এসেছে, জুলাইয়ের অভ্যুত্থানের পরও সেটা এসেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবশ্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিরোধী, কারণ আমি মনে করি যে এখানে একটা দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হবে। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, তিনি ওভাবেই থাকুক, সেটাই বেটার হবে। বাট রাষ্ট্রপতির একটা আলাদা গুরুত্ব বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে, এবং এগুলো নিকট অতীতেই ঘটেছে যে রাষ্ট্রপতি অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন 5ই অগাস্টের পরে যেটা হলো, এমনকি 1/11 যখন হলো তখন, এর আগেও যখন 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল তখন। এখন আমরা দেখেছি যে বিএনপির হিস্ট্রিটা ছিল, বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের করার ক্ষেত্রে অতীতে মানে ভালো পদক্ষেপও নিয়েছে, মানে সঠিক পদক্ষেপও নিয়েছে, আবার ভুল পদক্ষেপও নিয়েছে, দুটোই আছে বিএনপির ইতিহাসে। তো যার কারণে এবার অনেকের মনে একটা সংশয় ছিল যে
আসলে বিএনপি এটাকে কীভাবে করে দেখার জন্য। তাই যাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমি মনে করি যে ওনার যে পলিটিক্যাল ক্যারিয়ার, আপনি যেটা কথাটা বলছিলেন, উনি তো একদম সেই বহু বছর ধরে রাজনীতি করে আসা একজন ব্যক্তিত্ব, এবং বিএনপির ইতিহাসে সবচেয়ে টাফেস্ট টাইম আমি বলবো যেটা 1/11-এর পর থেকে। কারণ বিএনপি তার প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এতটা কঠিন সময়ে, জিয়াউর রহমানের মৃত্যুর পরেও কিন্তু তার হত্যাকাণ্ডের পরেও এটা হয়নি। কারণ এদিকে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমান দেশের বাইরে থাকা, বিএনপির একটা বেহাল অবস্থা, ছত্রভঙ্গ অবস্থা লিডারশিপে, সেই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বেশ ভালো রোল প্লে করেছেন। কারণ আপনি দেখবেন যে আমরা যেহেতু তখন অ্যাক্টিভ জার্নালিজম করতাম, তখন মানুষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির সাধারণ সম্পাদক মানে মহাসচিব এই দুটো পজিশনের মধ্যে মেলাতো, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই পজিশনটা এবং সে ব্যক্তিটা হয়ে গেছিল হাস্যকর, একটা হাসি ঠাট্টা তামাশার ব্যাপার, যে একটা দলের সাধারণ সম্পাদক এরকম হয় নাকি। আর অন্যদিকে যখন মানুষ বিএনপির সাধারণ সম্পাদককে মেলাতো, তখন তার একটা পলিটিক্যাল ওয়েট ক্যারি করতো, ব্যক্তি হিসাবে তার একটা ইমেজ ক্রিয়েট করতো। এবং তিনি, আমি দেখেছি, আমি বিএনপির বহু সমাবেশে গ্রাসরুটস লেভেলে আমি কভার করতে গিয়েছি, যে ওনার একটা আলাদা অ্যাকসেপ্টেবিলিটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। যেহেতু খালেদা জিয়া তখন প্রায় 6 বছর ওনাকে কারাগারে রাখা হয়েছিল, তারেক রহমান দেশে ছিলেন না, সো অবভিয়াসলি দল পরিচালনা করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি ওয়াজ দ্য ফেস অফ বিএনপি তখন, ওই সময় দলের, কারণ আর তো দলের নেতাকর্মীরা আর কাউকে পাচ্ছে না। সো সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার, বিএনপির দুঃসময়ের যাত্রা, সব কিছু মিলিয়ে বিএনপি যাকে পিক করেছে, চুজ করেছে, মন্দ করেনি আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর শিবির আহমদ। যে কথাগুলো আসছিল, রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককেও ধন্যবাদ। আসলে আমাদের রাষ্ট্রপতি পদটা এমন যে এখানে রাষ্ট্রপতির নিজে করবার কিছু নাই। আকবর ভাই বলছিলেন যে কবর জিয়ারত তার কনভোকেশনে বক্তৃতা দেন তিনি, আর কোনো তেমন কাজ নাই। কিন্তু কবর জিয়ারত এবং কনভোকেশনে যাওয়ার কাজও আসলে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যেতে পারেন না। মানে 48-3 অনুচ্ছেদ যেটা আমাদের সংবিধানের, যে রাষ্ট্রপতি শুধুমাত্র দুটো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। আর বাকি যে কোনো কাজ উনি করবেন সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে করবেন। তার মানে প্রধানমন্ত্রী যেটা করতে বলবেন সেটা করবেন, শুধুমাত্র নিজে থেকে কিছু করতে পারেন না। দুটো যে স্বাধীন কাজ উনি করতে পারেন, তার একটা প্রধানমন্ত্রীর নিয়োগ, সেটাও আসলে তিনি স্বাধীনভাবে পারেন না, কারণ প্রধানমন্ত্রীকে ডিসাইড করে সংসদ। সংসদে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী নির্ধারিত হয়, তারপরে তাকে জাস্ট তিনি নিয়োগ দেন। প্রধান বিচারপতির নিয়োগটাই তিনি কেবল স্বাধীনভাবে দিতে পারেন। সেটাও এ পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস, আমরা স্বাধীনভাবে কেউ দিয়েছেন বলে দেখিনি, যদিও এই পাওয়ারটা ওনার আছে। উনি যদি চান তাহলে এই পাওয়ারটা খাটাতে পারবেন যদি করতে চান। বাকি আসলে কোনো কাজ তার এককভাবে স্বাধীনভাবে করবার এখতিয়ারই সংবিধানে নাই। সো এটা আসলে তার কাছে আশা করাটা মানে আমাদের জন্য কোনো ভালো কাজ না বা সঠিক কাজ না আমি মনে করি আর কি। তবে যদি আমাদের যে জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো এসেছিল বা যেই সংস্কারগুলোর আলাপ এসেছিল, সেই আলাপগুলো যদি বাস্তবায়ন হতো তাহলে রাষ্ট্রপতির হাতে কিছু পাওয়ার থাকতো। এটা পাওয়ারের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্যের জন্য না, এটা বরং আমাদের এভরিথিং এখন যেমন একদম প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত বলা যায়, এভরিথিং উনি নিজে করবেন, এই জায়গাটা থেকে রাষ্ট্রপতির পদটাকে কিছুটা কার্যকর করা এবং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির হাতে নিয়োগের ভারটা দেওয়ার প্রস্তাবনা ছিল। এবং রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়াটাও সংশোধনের কথা, সংস্কারের কথা আসছিল, যে রাষ্ট্রপতি নিয়োগ এখন যেমন ধরেন আজকে 35 বছর পর রাষ্ট্রপতির নির্বাচন হলো এবং মোটামুটি একটা আনন্দঘন পরিবেশ, যে নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হলেন। কিন্তু এই নির্বাচনটা কি হয়েছে আমরা জানি, যে 70 অনুচ্ছেদ রয়ে গেছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চিফ হুইপ কয়েকদিন আগেই থ্রেট করলেন যে ভোট না দিলে কিন্তু পদ চলে যাবে, এমপি পদ চলে যাবে। সো দলের সদস্যরা সবাই বাধ্য তাকে ভোট দেওয়ার জন্য, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। বিএনপি সহ তাদের জোটের যারা ছিল তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন, এবং বিরোধী জোটের যারা ছিল তারা বিরোধী দলের যে প্রার্থী ছিল তাকে দিয়েছে। তো এটা আসলে ভোটের যে স্বাধীনতা, ওভাবে নির্বাচনটা হয়নি। যদি 70 অনুচ্ছেদের এই বাধা না থাকতো তাহলে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হতেন, হয়তো 2-4টা ভোটে এদিক সেদিক হতে পারতো,
কিন্তু তাতে যেটা হতো যে দুজন ব্যক্তি নির্বাচন করেছেন এবং তাদের মধ্যে একটা কম্পিটিটিভ ইলেকশন হয়েছে, 350 জন ভোটার, 49 জন ভোটার, এই ভোটারদের মধ্যে যাকে গ্রহণযোগ্য মনে হয়েছে তাকে ভোট দিয়েছে। এটা সম্মানজনক হতো। কিন্তু আমরা এই বাধ্যবাধকতা রেখে দিয়ে এটাকে বরং জিনিসটা আমরা আগে থেকেই জানি কি হবে এরকম একটা ব্যাপার, এবং কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। তো আমরা যদি মনে করি যে একদম সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারে না, এই জিনিসটা মানে ডেমোক্রেটিক না। এখন আবার 17 অনুচ্ছেদের কিছুটা প্রায়োগিক গুরুত্বও আছে, যে 17 অনুচ্ছেদের মূল ইস্যুসটা ছিল কি যে হর্স ট্রেডিং যেন না হয়, যে একজন এমপি সরকারি দল থেকে ইলেক্টেড হলো, সরকার গঠন করলো, তারপর বিরোধী দল পয়সা দিয়ে কিনে ফেললো, তাদের কাছে চলে গেল, সরকার পতন হয়ে গেল, এ ধরনের মেজরিটি লঙ্ঘন হবে, এ ধরনের সমস্যা হতে পারে। তো সেজন্য আপনার বিলের ক্ষেত্রে বা তাদের আনিত কোনো প্রস্তাবের ক্ষেত্রে সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা তার একটা ভোটাধিকার প্রয়োগ। আমি মনে করি এখানে 17 অনুচ্ছেদের এই সংশোধনটা করার জরুরি ছিল যদি সেটা হতো। আর যে কয়টা কাজ বলা হয়েছিল জুলাই সংশোধন সনদে করা জরুরি ছিল এটা আপনি বলছেন। জি, এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, জি। সংশোধন একটা কমিটি হয়েছে যেখানে বিরোধী দল তাদের কোনো সদস্য দেয়নি। এবার আসেন বিরোধী দলের একটা বক্তব্য আছে, তারা সংস্কার পরিষদের কথা, শপথের বিষয়টা সামনে নিয়ে আসে। সেই জায়গায় সালাউদ্দিন আহমদ আজকে তিনি বলছেন যে এক্সিস্টিং সংবিধানের অধীনেই যারা নির্বাচন করে এই সংসদে শপথ নিয়েছেন তারা আবার কি করে সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে কথা বলে, এবং সেই আলোকেই 70 অনুচ্ছেদটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং তিনি আবার এটাও বলছেন যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই 70 অনুচ্ছেদ সংস্কার করেই করা হবে। এটাকে কিভাবে দেখেন? এটা তো ওই যে আমরা আমাদের সবসময় টার্গেট থাকে পরবর্তী বিশ্বকাপ, যে আমরা সবসময় পরবর্তী বিশ্বকাপে জিতব। সংবিধান যদি পরবর্তী বিশ্বকাপের আগে সংশোধন করা যায়, মানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে, তাহলে এবারে কেন করা যাবে না? তাহলে আগামীবারেরটা কিভাবে আমরা সংশোধন করব? সাংবিধানিক কাঠামোর মধ্যে এসেই অতীতে সংবিধান সংশোধন হয়েছে। যতবার সংবিধান সংশোধন হয়েছে ততবারই তো আমরা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সংবিধান সংশোধন করেছি। এমন না যে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে ইলেকশন করে যদি আমরা পাওয়ারে আসি তাহলে সংবিধান সংশোধন করা যাবে না, এরকম তো কোনো কথা নাই। 91-তে যখন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তারপরে তো সংবিধান সংশোধন হয়েছে। তো সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করা যাবে না, এটা তো কোনো ভ্যালিড এক্সকিউজ হলো না আর কি আমার কাছে মনে হয়। বরং এই সংশোধনীগুলো যদি উনি মনে করেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগে আমরা সংশোধন করব, তার মানে উনি এটাকে পজিটিভ মনে করতেছেন, ভালো একটা সংশোধন মনে করছেন, তাহলে এটা এবারেই করা দরকার ছিল। এবং আমাদের যে একটা গণভোট হলো, সেই গণভোটের তো দাবিও ছিল এটা যে আমরা গণভোট হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে, সেখানে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ থেকে সংবিধানের সংস্কারগুলো করা হবে। সেটা আনফর্চুনেটলি হয় নাই, সরকার দলীয় সংসদ সদস্যরা শপথটা নিলেন না, যেটা আমি মনে করি যে জনগণের সাথে এক ধরনের প্রতারণা হলো। জনগণকে ভোট দিতে বলা হলো, জনগণ ভোট দিল, তারপরে সেটা কার্যকর করা হলো না। তো এখন যেটা সংশোধন এবং সংস্কার নিয়ে সরকার দল বিরোধী দলের মধ্যে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে, বিরোধী দল থেকে বলা হয়েছে যে সংবিধানের যদি মৌলিক কাঠামোগত যে সংস্কার যেগুলো জুলাই সনদে বলা হয়েছে বা যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এই কাঠামোগত সংস্কারগুলো অনেকগুলো আছে যেগুলো মৌলিক কাঠামোকে ভায়োলেট করে, সেটা সংসদের ক্যাপাসিটির মধ্যে নেই, মানে সংসদ সেগুলো সংশোধন করতে পারে না, এবং যদি কখনো করেও সেটা আবার আদালত বাতিল করে দিতে পারে। তো সেজন্য দরকার ছিল একটা গণপরিষদ করা, যেটা গণভোটের মাধ্যমে হয়েছে। জনগণ সেই ম্যান্ডেটটা দিয়েছিল, তো সেটা করা দরকার ছিল, যেটা আনফর্চুনেটলি হয় নাই। এবং রাষ্ট্রপতির পয়েন্টটা একটু শেষ করে দিই আর কি, যদি জুলাই সনদের যেই পাওয়ারটা দেওয়ার কথা আলোচনা হয়েছিল, যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক বা এনার্জি রেগুলেটরি কমিশন, মানবাধিকার কমিশন, এরকম কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগটা রাষ্ট্রপতির হাত দিয়ে হওয়ার প্রস্তাবনা এসেছিল, সেটা হলে ধরেন রাষ্ট্রপতির কিছু পাওয়ার থাকতো, এবং এই জায়গাটায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপটা কিছুটা কমতো, হয়তো একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেত, যে একটা সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ দিতেন, সেটা ভালো হতো বলেন। ডক্টর শিবির, আপনার উত্তরটা পেয়েছি। আমি আবার আকবর হোসেনের কাছে ফিরতে চাই। যে আলোচনাটা আসছে 70 অনুচ্ছেদের যে বিষয়টি, 70 অনুচ্ছেদ সংস্কারের বিষয়ে একটা ঐকমত্য হয়েছিল এবং সেটা জুলাই সনদে আমরা এটার প্রতিফলনও দেখেছি। এখন প্রশ্নটা হচ্ছে 70 অনুচ্ছেদ যদি সংস্কার হতো তাহলে আজকের ভোটে কি পার্থক্য হতো, আলাদা কি হতো? আমার মনে হয় না তেমন কোনো পার্থক্য হতো। যেটা শিব্বির আহমেদ যেটা বলছিলেন যে 70 অনুচ্ছেদ যদি মানে এভাবে না করে যদি সংশোধিত আকারে যদি হতো, মির্জা ফখরুল ইসলামই ইলেকশনে জিততেন। হয়তো উনি আরেকটু হয়তো কিছু কম ভোট পেতেন, অপর প্রার্থী হয়তো কিছু বেশি ভোট পেতেন, ব্যাপারটা এরকমই হতো আর কি। কিন্তু দেখুন, মূল বিষয় হচ্ছে কি যে সংবিধান নিয়ে আমরা কি করতে চাই, আমার মনে হয় যে এই ধারণাটাই এখনও আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পরিষ্কার হয়ে ওঠে নাই।
যেমন আমি যেটা দেখছি যে এই সংবিধান সংস্কার হবে নাকি সংশোধন হবে, এরকম একটা শব্দগত ব্যাপারের মধ্যে আমরা খুব নিজেদেরকে জড়িয়ে ফেলছি। এটা ঠিক, যদি আপনি সংবিধানের যে 48টা অনুচ্ছেদ যেগুলোকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এবং এর মধ্যে বেশ কিছু আছে যেগুলো সংবিধানের মৌলিক কাঠামো মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তনের মতো, এবং সেটা করতে হলে কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হয় না। ওটা একটা তখন এটা আদালত সেটা বাতিল করে দিতে পারে। তো এখন মূল বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি, আমি সংবিধান সংস্কার বা সংশোধন এটাকে আমি অনেক বড় আকারে অনেক বড় পরিসরে দেখি না। কারণ আমি কখনোই মনে করি না যে আপনি 70 অনুচ্ছেদ আরও অনুচ্ছেদ সব একবারে সংশোধন করে আমরা গাড়ি স্টার্ট দেব, আমরা বলবো যে হ্যাঁ আমরা গণতন্ত্র শুরু করেছি। ব্যাপারটা ওরকম না। আমাদের যেটা হয়েছে, আমরা তো আসলে আমাদের ভোটিং যে প্রসেসটা, একটা ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন প্রসেসটাই আমরা তৈরি করতে পারি নাই। এটা গণতন্ত্রের আমাদের যাত্রাই হয় নাই। যা 2-1টা ইলেকশন আমরা করেছি, এরপরে আমরা বারবার হোঁচট খাচ্ছি। কখনো সেনাবাহিনীর হস্তক্ষেপ হচ্ছে, কখনো যাদেরকে আমরা ভোট দিয়েছিলাম তারাই স্বৈরাচার হয়ে উঠছে বা হয়ে উঠেছে। এইগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমি মনে করি, আমি এটা সবসময় বলছি, আমি দুটো জিনিসকে একদম বেসিক পরিবর্তন হিসেবে দেখি যদি এটা হয়। নাম্বার 1, যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা, ইলেকশন সুপারভাইজ করার জন্য। এই দুটোকে যদি আমরা বাস্তবায়ন করি এবং আমরা আগামী 3-4টা ইলেকশন, 3টা ইলেকশন আমরা করতে পারি অবাধ, সুষ্ঠু এবং মানে একটা ক্রেডিবল ওয়েতে, তাহলে আমি মনে করি বাকি আর যে কথাগুলো বলছি এইগুলো গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে, যে পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে এটা একটা কারেকশন হবে। কারণ যখন পলিটিক্যাল পার্টিগুলো বুঝবে, জানবে, বা আমার সেইটা প্রতিষ্ঠিত হবে যে আমাকে 5 বছর পরে ইলেকশনে দাঁড়াতে হবে, তখন রাজনৈতিক দল অটোমেটিকলি তারা এগুলোর দিকে মনোনিবেশ করে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আওয়ামী লীগের সময় কেন পুলিশ বাহিনীকে এত দৈত্য দানব তৈরি হয়েছিল, কেন গোয়েন্দা সংস্থাগুলো এত দৈত্য দানব তৈরি হয়েছিল? কারণ আওয়ামী লীগকে তো ভোটে নির্বাচিত হতে হতো না। যদি তারা ভোটে নির্বাচিত হতো তাহলে তাদেরকে এটা করা লাগতো না। তারা কেন বিভিন্ন গ্রুপগুলোকে এত সুবিধা দিয়েছিল? কারণ তারা জানে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের ভোটের দরকার নেই, বরং তাদের সমর্থন দরকার, তারা আমাকে রাতে বাক্স ভরে দেবে। তা আমরা যদি ইলেকশন প্রসেসটাকে ঠিক করতে পারি, তাহলে পরে পলিটিক্যাল পার্টিগুলোর আর তোয়াজ করতে হবে না এই প্রফেশনাল গ্রুপসগুলো বা সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা তাদেরকে। পলিটিক্যাল পার্টি তখন ভাববে আমাকে 5 বছরের জন্য ভোট দিয়েছে, আমাকে 5 বছর পরে লোকে না চাইলে আমি করব না, আমার নীতি যেটা আছে, দেশের বাস্তবতা, আর্থিক সঙ্গতি সব মিলিয়ে যেটা নেওয়াটা আমি শ্রেয় মনে করি, আমি ওটাই করব। কিন্তু আমার যদি ধারণা হয় যে না আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, তখন তো আপনি ভিন্ন পরিস্থিতি দেখবেন। সেখানে তখন আপনি সংবিধান সংস্কার করেও কিছু হবে না, কোনো কিছুতেই কিছু হবে না। এই আওয়ামী লীগ অনেক বড়াই করে বলেছিল না যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরবে না, বলেছিল না? একবার দিবার না তো কয়েকশোবার বলেছিল, তো ফিরছে না এখন, তো কিভাবে হচ্ছে? তাই তারা বলছিল না যে একটা নির্বাচিত সরকারকে কি উৎখাত করতে হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, বলেছিল না? তো যখন জোয়ার আসে, গণ অভ্যুত্থান আসে, মানুষ যখন পরিবর্তন চায়, এইসব সংবিধান হলে কিছুই থাকে না। কিন্তু তাই বলে কি এটা থাকবে না? হ্যাঁ, তাই বলে এটা থাকবে। এই জন্য আমি বলছি যে আমার প্রসেসটাকে আগে এস্টাবলিশ করতে হবে, আমরা ধাপে ধাপে আগাই, সেটাই আমাদের জন্য বেশি বাস্তবসম্মত হবে। জি, ধন্যবাদ আপনাকে। শাহেদ আলমের কাছে ফিরছি। শাহেদ ভাই, আমরা মোটামুটি একই বিষয়ে 2 রকমের আলোচনা করেছি। আমি আপনার কাছে যদি একবারেই 2টার উত্তরটা চাই, সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দীর্ঘ সময়ের একটি মুখ। বঙ্গভবনে যাওয়ার পর সেই রাজনৈতিক পরিচয় থেকে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় তিনি কতটা যেতে পারবেন এটাও যেমন জানা, সেটি হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে আজও যে কথাটি বলা হয়েছে যে 70 অনুচ্ছেদের যদি সংস্কার হতো তাহলে এই নির্বাচনের যেটি আরও বেশি গণতান্ত্রিক হতো। এতে করে আসলে কি পরিবর্তন হতো? 2টো উত্তরই আপনার কাছ থেকে নেব। অনেক ধন্যবাদ সহালোচকদের, ধন্যবাদ আকবর আমার বন্ধু, বিবিসির সাংবাদিক। শুনছিলাম, আমি হয়তো আর একটু দেরিতে জয়েন করেছি, অনেক আলোচনা মিস করেছি। তো আমি যেটা বুঝি সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, অনেকে অভিবাদন। এবং উনি ওনার ভোট দেওয়ার পরে প্রথম যে কাজটি উনি করেছেন, দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা এবং অন্যদের সাথে কোলাকুলির পরে ছুটে গিয়েছেন বিরোধী দলের কাছে। এবং আমি দেখছিলাম সম্ভবত বিরোধী দলের সদস্যরা মুখিয়েছিল কখন তাকে আলিঙ্গন করবে। অর্থাৎ তারা হয়তো রাজনীতির স্বার্থে তাদের মনোনীত প্রার্থী অলি আহমেদকে ভোট দিয়েছেন, কিন্তু তারা মুখিয়েছিলেন যে রাষ্ট্রপতির সাথে তারা আলিঙ্গন করবেন। আমি দেখলাম খুব
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টা হয়েছে। তো এর মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে যে সম্ভবত আমরা এই প্রথম দেখছি অনেক দিন পর, অনেক বছর পর, অনেক দশকও হতে পারে, যে রাষ্ট্রপতির নির্বাচন কেন্দ্রিক যে একটা ডামাডোল থাকে, একটা পদ্ধতি থাকে, প্রসেস থাকে, দৃশ্যমান কাজকর্ম থাকে, সেটা এইবারই আমরা দেখছি। এবং সেইটার মধ্য দিয়ে বিরোধী দল এবং সরকারি দল মিলে যে একজন রাষ্ট্রের অভিভাবক নির্বাচন করতে পারে, সেটারও প্রক্রিয়া আমরা দেখছি। যদিও কর্নেল ওলির একটা সাক্ষাৎকার দেখলাম যে জনমত জরিপে সোশ্যাল মিডিয়ায় তিনি 73% ভোট পেয়েছেন, এটাতে তিনি খুবই খুশি। তো আমরাও খুশি তার সাথে, কারণ হলো সোশ্যাল মিডিয়ার তো সরকার আমরা এর আগে দেখতে পেয়েছিলাম, আর বাস্তবের সরকার দেখতে পেলাম। তো সোশ্যাল মিডিয়ার জনমত জরিপ এবং সোশ্যাল মিডিয়ার যে হাইপ, সেইটার সাথে বাস্তবতার যে কত ফারাক, সেটা আরও একবার ইলেকশন 2000 আমাদের যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হলো সেখানেও আমরা একবার দেখেছি, হ্যাঁ, আর রাষ্ট্রপতি নির্বাচনেও একবার দেখেছি। তবুও যদি সম্বিত ফিরে, মানে হুশ ফিরে যারা রাজনীতি করছেন, বিরোধী রাজনীতির, যে সোশ্যাল মিডিয়ার বয়ান, ন্যারেটিভ আর বাস্তবতার ফারাক কত যোজন দূর, সেটা বিতর্ক না, বিতর্ক কতখানি পার্থক্য, কতখানি পরিবর্তন আসবে রাষ্ট্রের। আমি যতটুকু জানি সেটা হলো যে সংস্কার প্রক্রিয়া যখন আলোচনা হচ্ছিল, তখন রাষ্ট্রপতির ক্ষমতাকে কিছুটা বাড়ানোর জন্য যারা সংস্কারের পক্ষে ছিলেন তারা জোরালো যুক্তি উত্থাপন করেছিলেন, যার মধ্যে দুঃখিত কয়েকটি প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ, সম্ভবত দুর্নীতি দমন কমিশনও ছিল। তো সেই জায়গাগুলোতে আমরা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেখিনি, এটা সত্য। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির যেই পদ, সেই পদটি অনেকাংশেই আলংকারিক, যেটা আগে ছিল। কিন্তু সেটা থাকলেও আমি আগেরগুলোর সাথে এটা মিলাচ্ছি না এই কারণে যে এই যিনি রাষ্ট্রপতি হয়েছেন, উনি কারোর দয়া দাক্ষিণ্য কিংবা এরকম না, হুট করে একজন নেতাকে সালাম করতে গিয়েছেন, পরক্ষণে রাষ্ট্রপতির চিঠি পেয়েছেন, কিংবা একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে গিয়েছেন, পরক্ষণে দেখা গেল যে না, ভিসি না, রাষ্ট্রপতির পদে তোমাকে বসায়, এরকম না। আমি নাম নিচ্ছি না, আপনারা জানেন এই ধরনের ঘটনা বাংলাদেশের হিস্ট্রিতে হয়েছে। ওনার যে বিশেষত্ব হলো, উনি বাংলাদেশের একজন পোড়খাওয়া রাজনীতিবিদ, উনি বাংলাদেশের মাটি, মানুষ, গন্ধকে রন্ধ্রে রন্ধ্রে চিনেন, জানেন বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা কী, সম্ভাবনা কী, কোথায় কোথায় পলিটিক্যাল লিয়াজের ভূমিকা পালন করতে হবে, কোন সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে হবে আমাদের। যদি কোথাও প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের যদি স্বল্পতা থেকে থাকে, তাহলে রাষ্ট্রপতির কার্যালয় কোথায় কোথায় অনানুষ্ঠানিক ভূমিকা নিতে পারে, এইসব জায়গাগুলোতে ওনার মতো দক্ষ বিচক্ষণ মানুষ আর দ্বিতীয়টি নেই আপাতত আমাদের চোখের সামনে। সেই কারণে আমি বলবো যে আমরা তো আপাতত আশা করি না যে রাষ্ট্র আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে, দুর্বৃত্ত হয়ে উঠবে। গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে, সেখানে এই যে মানবিক মর্যাদাবোধের যে রাষ্ট্র, একে অপরকে শ্রদ্ধা করার যে রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় আমরা শুনি, কথাবার্তা, প্রতিশ্রুতি শুনি, সেগুলোতে রাষ্ট্রপতির যে ভূমিকা, এবং যদি দৈব দুর্বিপাক হয়, সেখানে শক্ত হস্তে রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেমের পথে রাখার জন্য যে দৃঢ় মনোবল এবং কর্মচিন্তা, তার সব কিছু তার মধ্যে আছে বলে আমার মনে করি এবং আমি বিশ্লেষণের মনে। সুতরাং পরিবর্তন অবশ্যই হবে। হয়তো প্রাতিষ্ঠানিক প্রধান নিয়োগ করার ক্ষমতা তার কাছে নেই, কিন্তু তার যে অন্তর্নিহিত প্রভাব, এই সরকারের মন্ত্রণালয় বলুন, কালচারাল অঙ্গন বলুন, অন্যান্য বিদেশি বন্ধু রাষ্ট্র বলুন, তার যে প্রভাব, সেটার একটা প্রচ্ছন্ন প্রভাব কিংবা একটা ইনফ্লুয়েন্স, এটা তো থাকবেই রাষ্ট্র পরিচালনায়। সুতরাং আমি আশাবাদী যে এটা ইটস এ গুড স্টার্ট। রাষ্ট্রের একদম টপ গার্ডিয়ান, যদি সেই জায়গা থেকে বলি, আপনার জুরিসডিকশন আছে কি নেই, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার একটা কনসার্ন, রাষ্ট্রপতি একটা কনসার্ন রেজ করেছে পুরো রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা, সেটা নিয়ে আসলে ঝাঁপিয়ে পড়ার কথা। তো সেই জায়গা থেকে এই রাষ্ট্রপতির কথায় আসলে কতটুকু কাজ হবে, আপনি বলছিলেন কিছু, কিন্তু আপনি যদি একটু এক্সাম্পল সহ যদি বলতেন। না, এটা না, আমি বলি সেটা হলো যে না, উনি যেহেতু জানো পলিটিশিয়ান, ওনার কিছু কনসার্ন আছে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র কিভাবে চলবে। ধরুন আমরা 17 বছর পরে একটা সরকার ক্ষমতা এসেছে, তাদের যে প্রিপেয়ার্ডনেস থাকার কথা, সেই জায়গায় ওনার কিছু ঘাটতি উনি দেখতে পান, যেটা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনায় উনি প্রকাশ্যও বলেছেন যে রাষ্ট্র তো আগের মতোই চলছে, একমাত্র প্রধানমন্ত্রী ব্যতিক্রম। কিছু কিছু ক্ষেত্রে তো সত্য যে না, প্রধানমন্ত্রী তার যে প্রধানমন্ত্রিত্ব, ব্যক্তি স্বাতন্ত্র্য, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার রাজনীতি, সেগুলো দিয়ে অতীতের বাংলাদেশে এমন নজির নাই, এমন নজিরবিহীন কাজ, ইমেজ তিনি প্রতিষ্ঠিত করছেন। এবং আপনি দেখবেন যে তার
কাজের অ্যাপ্রুভাল রেটিং যে আমরা মোর দ্যান 65%, এখানে দেখা যাচ্ছে যে আবার জামায়াত ইসলামী যারা তার এগেনস্টে ভোট দিচ্ছিল, জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদেরও 65% বলছে যে না, হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। তার মানে হি ইজ ট্রাইং টু গেইন সাপোর্টস ফ্রম অল অ্যাসপেক্টস। সো উনি বাদে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো যে ফাংশন করছে না, কিংবা যেই আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষার সাথে খুব কোথাও কোথাও অসঙ্গতি আছে, এটা উনি বুঝছেন। এর সাথে আছে আমাদের ফরেন পলিসি, সেটা হলো যে আমরা কোন দিকে আমাদের ফরেন পলিসিটিকে, আমরা কি খুব বেশি শক্ত অবস্থানে থাকবো কিনা প্রতিবেশী ইন্ডিয়ার সাথে, আমেরিকার সাথে খুব সখ্য অবস্থানে থাকবো কিনা, চীনার সাথে খুব ঝুঁকে পড়বো কিনা, এগুলো নিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক ভাবনা আছে। কালচারাল অঙ্গন, সেটা হলো এখানকার, আপনি জানেন যে তিনি এমন লিবারেল অর্থাৎ উদার রাজনীতি বিশ্বাস করেন। কয়েকদিন আগে তিনি বলছেন যে ধর্মগ্রন্থ পড়বে সে ধর্মগ্রন্থ পড়ুক, যার মার্কস পড়ার ইচ্ছা সে পড়ুক না মার্কস পড়ার ইচ্ছা। কিন্তু আমাদের সোসাইটি তো এইভাবে চলছে না, চলতে চায় না। আপনি দেখবেন যে একটি পুলিশ ফাঁড়িতে যে পর্যন্ত তাদের কালচারাল অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়েও তার যেই চিন্তাভাবনা, স্বাতন্ত্র্যবোধ, এটা তো ইউনিক একটা চিন্তাভাবনা। সেই জায়গায় তার যে কনসার্ন, সেই কনসার্নটা রেখেই তিনি বিদায় নিচ্ছেন। এবং আমি আপনাকে বলি, অনানুষ্ঠানিক একটি আলোচনায় একজন স্নেহভাজন হিসেবে উনি আমাকে স্নেহ করেন এবং উনি দায়িত্ব নেওয়ার 3 দিন আগে ওনার সাথে একটু খুনসুটির আলোচনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল ওনার বাসায়। তো একটা পর্যায়ে উনি বলছেন যে এই যে অনানুষ্ঠানিক, আমি এটা রেকর্ড ফাঁস করা ঠিক হচ্ছে না কিনা, কিন্তু উনি বলছিলেন যে আমাকে যে আপনারা বলছেন রাষ্ট্রপতির দায়িত্ব নিতে, তো এখন এই দলটা কার কাছে যাবে, দলের যে নেতাকর্মী আছে, আমি তো কিছু পারি আর না পারি একটা ফোন দেই তাদেরকে, কিংবা আমার দরজা তো উন্মুক্ত, দলের অন্য নেতারা কি সবার কর্মীদের জন্য দরজা উন্মুক্ত রাখে কিনা, কিংবা ওই নেতৃত্ব তৈরি হয়েছে কিনা, দলটা আমি কিভাবে বাঁচাবো, এটা তো আমার ভাবনা তৈরি হচ্ছে। সো আমি বললাম, এটা আমার তার অনুমতি ছাড়াই ফাঁস করলাম, বাট তিনি এভাবেই ভাবেন রাষ্ট্র, সমাজ এবং জায়গা। সেই জায়গায় তার যে অতৃপ্তি, তার যে ভিন্ন মত, সেটা তো আছেই। দেখা যাক পরিস্থিতি কোথায় নিয়ে যায়। তবে আমি আপনাকে এটা বলে রাখি, এই অতৃপ্তি এবং ভাবনা, এটি কিন্তু কেবল সরকারে আসার পরে তার সৃষ্টি হয়েছে এমন না। যখন দল তিনি পরিচালনা করতেন, তখনও অনেক বিষয় হয়েছে যে তিনি ওনার মতো করে দলটাকে পরিচালনা করতে চেয়েছেন, যেটা হয়তো সিংহভাগ স্থায়ী কমিটির সদস্যদের সাথে মিলত না অনেক কিছু। কিন্তু তার একটা অস্বাভাবিক ক্ষমতা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, সবাইকে সাথে নিয়ে পথ চলার যে ক্ষমতা। আমার দৃঢ় বিশ্বাস যে যদি রাষ্ট্রর পথ চলায় কোনো ভুলভ্রান্তি তিনি দেখেন, তাহলে ওই অভিভাবকত্বের জায়গা থেকে তিনি সঠিক পরামর্শটা দেবেন, এবং সেটা কতখানি তার অধীনস্থরা নেবে বা নিয়ে কিভাবে আগাবে, তার উপর নির্ভর করবে আমাদের সামগ্রিক। আরেকটা বিষয়, যদিও আপনি আপনার যে এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলছিলেন, এটা না জানলেও আমাদের আসলে এই কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে তার অবর্তমানে তার যে শূন্যতা, এই জায়গাটাতে বিএনপির আসলে সেই অর্থে যোগ্য লোক যারা আছেন তারা আসলে কতজন আছেন, অথবা সেই জায়গাটা তারা ঠিকঠাক পালন করতে পারবেন কিনা। এখন গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভী আহমদ তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। এই জায়গায় আসলে জাতীয় কাউন্সিলের আগে দায়িত্বে রুহুল কবির রিজভীর সামনে বড় চ্যালেঞ্জ কি, এবং অন্যান্য যারা নেতাকর্মী আছে তাদের আসলে কোন জায়গাটা ফলো করা উচিত? এখন দেখুন, কেউ একজন একটা বেঞ্চমার্ক যখন সেট করে, ওই বেঞ্চমার্কের টপকানো তার পূর্ব মানে কি তার পেছনে যারা আছে তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। যেমন তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের যে বেঞ্চমার্ক গত 6 মাসে তিনি সেট করছেন, এটা আমি তার সাফল্য ব্যর্থতা নিয়ে বলছি না। ব্যক্তি তারেক রহমান, তার যে সিম্পলিসিটি, আচার আচরণ, মানুষের সাথে চলা, এগুলো তো বিয়ন্ড ইমাজিনেশন। তো এই বেঞ্চমার্ককে টপকানো, পরবর্তীতে যারা আসবেন তাদেরও চেষ্টা থাকবে যে আরও সিম্পলিসিটিকে আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায়। এটা হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, তাই না? তো ভালো কাজের এই যিনি বেঞ্চমার্ক সেট করে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ওই জায়গাটা টপকানোর জন্য যিনি দায়িত্বে আসবেন তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের না এখনো পর্যন্ত ওই জায়গাটায় আমরা একটু মানে ঝাপসা দেখছি, টু বি অনেস্ট, যে হু কুড রিপ্লেস, কিংবা কে ওই জায়গাটা ধরতে পারবেন যার কাছে সবার সমান অধিকার আছে। তবে একটা সুবিধাজনক অবস্থায় বিএনপি আছে যে তারা বিরোধী দলে নেই, তারা সরকারি দলে আছে। সুতরাং তারা আরও হয়তো 2-3 বছর 4 বছর মতো সময় পাবেন দলটাকে গোছানোর জন্য এবং ওই নেতৃত্বের জায়গাটা বিকশিত হওয়ার জন্য। ওনার সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করেছেন রিজভী আহমেদ, নিশ্চয়ই উনিও কর্মী বৎসল। অন্যান্যরা আছেন সালাউদ্দিন আহমেদ, আমির খসরু সাহেব,
নজরুল ইসলাম খান, সেলিমা রহমান কিংবা ডক্টর মঈন খান খন্দকার, মোশাররফ সিনিয়র টায়ারে যারা আছেন, আবার লোয়ার টায়ারে যারা আছেন হাবিবুর নবী খান সোহেল, শামসুজ্জামান খান দুদু, ওনারাও কিন্তু খুবই কর্মী বৎসল এবং খুবই মিশুক। সুতরাং আমার মনে হয় যে কাউন্সিলে চমক আসবে। জি, সরকারের 6 মাস পূর্তিতে ডপলার অপিনিয়ন রিসার্চ নামে একটি প্রতিষ্ঠানের অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026 জরিপ, যেখানে বলা হচ্ছে জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে কেমন ভূমিকা রাখছেন এমন যে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে শফিকুর রহমানের ক্ষেত্রে 47.70%, নাহিদের ক্ষেত্রে 39.80 ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বিষয়ে ইতিবাচক 66.30% উত্তরদাতা। জরিপে দেখা যায় জামায়াত ইসলামের সমর্থকদের মধ্যে 65.50% এবং এনসিপি সমর্থকদের মধ্যে 65.80% উত্তরদাতা প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট। প্রশ্নটা হচ্ছে মানে কি দাঁড়াচ্ছে? জামায়াত ইসলামের সমর্থকরা বিরোধী দলীয় নেতা জামায়াতের আমিরের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে বেশি সন্তুষ্ট, এটা বোঝা যাচ্ছে। জামায়াত কি বিরোধী দল হিসেবে তার সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না? দেখেন, যদি কোনো একটা সার্ভে নিয়ে কথা বলতে হয়, শুরুতে আলাপ করবার দরকার আছে যে এটার ম্যাথোডোলজিক্যাল কোনো লুফলস আছে কিনা বা ম্যাথোডোলজিটা কি ব্যবহার করা হয়েছে। সার্ভেতে একটা কমন মিস্টেক হচ্ছে যে আপনি এমন কোনো প্রশ্ন করছেন কিনা যেটার কারণে একটা সোশ্যাল ডিজায়ারেবিলিটি বায়াস তৈরি হয়। যে আপনি যাকে কোশ্চেনটা করছেন, দেখেন আওয়ামী লীগের আমলে আইআরএ এর সার্ভে নিয়ে এরকম বিতর্ক হয়েছিল যে আইআরএ সার্ভে বলছে শেখ হাসিনা 70% পপুলার, এবং এটা সব মিডিয়া ফলো করে প্রচার করেছে। কিন্তু আইআরএ এর পুরো সার্ভেটা আমি দেখলাম পরে, যে পুরো সার্ভেতে কিন্তু চিত্র এরকম না। তার মানে বাকি কোশ্চেনগুলোতে কিন্তু সরকারের ক্রিটিক আছে, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এটা ওটা নিয়ে। তার মানে বাকি কোশ্চেনগুলো তারা যেই ফ্রেমে কোশ্চেন করেছে ভার্সেস আপনি প্রধানমন্ত্রীকে পছন্দ করেন কিনা, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট কিনা, এটা সেম ফ্রেম না, নাম্বার ওয়ান। আপনি যখন কাউকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন যে আপনি প্রধানমন্ত্রীর উপর সন্তুষ্ট কিনা কাজে, এখন সরকার ক্ষমতায়, মানুষের মধ্যে অতীতের যে অভিজ্ঞতা যে সরকার ক্ষমতায় আছে, আমি এখন সরকারের বিপক্ষে বলবো, অথবা এই সার্ভেটা কে করাচ্ছে, এটা কি সরকারেই করাচ্ছে কিনা, সে কিভাবে এই সার্ভেটাকে পারসিভ করতেছে, এটা একটা বড় ব্যাপার এখানে থাকে। তো এখানে সার্ভে যারা করেছেন তাদের এই জায়গায় আমি মনে করি এটা এক ধরনের লিডিং কোশ্চেন হয়েছে, যে আমি এমনভাবে কোশ্চেনটা করছি। এই সার্ভেটার বিষয়ে আপনি জেনে বলছেন নাকি আপনি অ্যাজাম্পশন থেকে বলছেন? না, অ্যাজাম্পশন থেকে আমি সার্ভেটা দেখেছি। এই সার্ভেতে প্যানেলিস্ট হিসেবে না, সার্ভেতে প্যানেলিস্ট হিসেবে আমার যাওয়ার কথা ছিল, আমাকে ইনভাইট করেছিল, আমার ক্লাস ছিল দেখে আমি যেতে পারি নাই। যারা সার্ভের সাথে ইনভলভ ছিলেন তাদেরকে আমি জানি, ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। ওনারা আগে ইনোভেশন থেকে সার্ভে করেছেন, রোবায়েত ভাই আমাকে ইনভাইট করেছিলেন যেতে। তো আমি এই পার্টিকুলার সার্ভের পার্টিকুলার কিছু কোশ্চেনের কথা বলছি। এটা হয় কি, সার্ভেতে আমি নিজে যেহেতু সার্ভে মেথোডোলজি নিয়ে আমার এক্সপার্টিজ আছে, আমার পিএইচডি এখানে ফোকাস ছিল, এবং আমি নির্বাচনের আগে কিছু সার্ভে করেছি। সো আমি জানি যে সার্ভেতে কী ধরনের কোশ্চেন করলে লিডিং আনসার আসতে পারে, যে আমি আপনাকে কিভাবে কোশ্চেন করছি এটার উপর আনসার আসবে, এবং সার্ভেটা কারা করছে, মানুষ এটাকে কিভাবে পারসিভ করছে, এটার উপরে রেজাল্ট ভিন্ন হয়। তো আপনি যদি বলেন যে আপনি তারেক রহমানকে পছন্দ করেন কিনা, অথবা তারেক রহমানের কাজের উপর আপনি কতটুকু সন্তুষ্ট, এটার প্রশ্নে বায়াস আসবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এনিওয়ে এটার একটা, আচ্ছা আপনি বায়াস বলছেন, কিন্তু এখানে তো আপনি আমাকে আমি বলছি methodological bias এইটুকু এনশিওর করেন, সেটি হচ্ছে যে প্রশ্নটা ব্যক্তি তারেক রহমান নাকি হচ্ছে সরকার প্রধান হিসেবে তারেক রহমান। যদি ব্যক্তি তারেক রহমান হয় উত্তর, এবং সরকার প্রধান হিসেবে তারেক রহমান, উত্তরকে আলাদা আসে কিনা? সেটা তো তাদের মানে সেটা হয়তো অন্যভাবে দেখেন। আপনি যদি আপনার ভোটটা দেন সেক্ষেত্রে কি বলবেন? না, এই প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন বলছেন যে সরকার প্রধানকে এবং বিরোধী দলীয় নেতাকে বা নাহিদ ইসলামকে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, এখন আপনি একজন জেনারেল মানুষকে যখন কোশ্চেন করবেন যে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের উপর সন্তুষ্ট কিনা, এখানে আমি ম্যাথোডোলজিক্যাল জায়গায় বলছি এ ধরনের কোশ্চেন করতে হলে একটু ভিন্ন আঙ্গিকে এটা বের করে নিয়ে আসতে হয়। কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করলে এখানে মানে কারেক্ট আনসার আসার সম্ভাবনা কম। ম্যাথোডোলজি, যারা সার্ভে ম্যাথোডোলজি নিয়ে যাদের এক্সপার্টিজ আছে, তারা এটা এক বাক্যে স্বীকার করবে যে এখানে সোশ্যাল ডিজারেবিলিটি বায়াস থাকবে এবং লিডিং কোশ্চেনের প্রবলেম তৈরি হতে পারে। মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে এটার যদি এই পারসেপশন থেকে বলেন যে প্রধানমন্ত্রীর উপর মানুষজন সন্তুষ্ট, আমি মনে করি এটা পজিটিভ, যে আমরা একটা
নির্বাচন করে একটা নির্বাচিত সরকার পেয়েছি, সেই সরকারের এই উপর যদি সন্তুষ্টি একদম যদি এক লাইনে বলেন, এই সন্তুষ্টি আর আপনি যে এটা এক্সাম্পল দিচ্ছিলেন যে এর আগে 70% সন্তুষ্টি, এই দুই সন্তুষ্টির মধ্যে পার্থক্য আছে কিনা? না, দুই সন্তুষ্টির মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমি ওটা বললাম ম্যাথোলজিক্যাল, মানে আপনি কিভাবে কোশ্চেনটাকে ফ্রেম করছেন। বেটার ম্যাথোলজি হচ্ছে এরকম ডিরেক্ট কোশ্চেন আনসার না করা, যেটাতে মানুষের পারসেপশন থেকে আপনার উত্তরটা পেয়েছি। শাহজালাল, নাটোরের লালপুর এবং বাগিতাপাড়ার ইউএনও কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে উপজেলা প্রশাসন। আমি নিউজটা পড়ে শোনাচ্ছি। এরপর মঙ্গলবার জেলা প্রশাসক আসমা শাহিন এবং লালপুরের ইউএনও বরকতুল্লাহকে এবং পরদিন বুধবার বাগিতাবাড়ির ইউএনও দেবাশিস বর্ষাককে প্রত্যাহার করা হয়। অন্যদিকে এরপর 3 দিন পেরিয়ে গেলেও এখনও তা মামলা হিসেবে রেকর্ড হয়নি। প্রশ্নটা হচ্ছে, প্রশাসনের নিরপেক্ষতা ভাবে কাজ করার কথা বলা হয় সরকারের শীর্ষ পর্যায় থেকে, যেটা আবার বিএনপির 31 দফায়ও ছিল। কিন্তু এই যখন মাঠের পরিস্থিতি এবং অভিজ্ঞতা, তখন যারা এই নিরপেক্ষভাবে কাজ করবে তারা কি সেই মোটিভেশনটা পায়? আমি হয়তোবা দুঃখিত, খুব বেশি ফলো করতে পারিনি ইভেন্টটা, কিন্তু প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এটাই তো রাষ্ট্রের নিয়তি, এটাই তো রাষ্ট্রের জুরিসডিকশন। এবং আমরা তো এই ঘটনাও দেখেছি যে ছাত্রদল যুবদলের কর্মীকে থানায় এনে পেটাচ্ছে পুলিশ অফিসার 1 সপ্তাহ আগের, 2 সপ্তাহ আগের। তো সেটা যদি হয়, আমরা ওই পেটানোটাও তো সমর্থন করি না, যে না রাজনৈতিক কর্মী বলে তার অপরাধ যদি থাকে কিংবা অভিযোগ যদি থেকে থাকে তাহলে তাকে এনে পেটাবে, ওটাও যেমন সমর্থন করি না। আবার এই যে দলের পরিচয়ে যদি কোথাও হামলা টামলা হয় এবং সেখানে এই মামলার জন্য পুলিশ ব্যবস্থা নিতে পারবে না, সেটাও সমর্থন করার কোনো যৌক্তিক কারণ নাই। নিশ্চয়ই আপনি যে এই ঘটনার উদাহরণ দিলেন, এইগুলো আমি দেখব বিচ্ছিন্ন ঘটনা, আপনাকে দেখতে হবে যে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে নাকি এবং এইটাই ট্রেন্ড সেট হচ্ছে নাকি। যদি না হয়ে থাকে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে বিচ্ছিন্ন ঘটনার ব্যবস্থা নেবে সরকার, সেটাই সর্বাগ্রে কাম্য বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আকবর হোসেনের কাছে আসছি। বিরোধী দল সরকারের 6 মাস পূর্তির যেই একটি সংবাদ সম্মেলন করেছে, তারা 6 মাসে সরকার 8টি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এমন তারা তথ্য দিচ্ছে। তারা বলছে 20টি কারখানা বন্ধ হয়ে গেছে, 20,000-এর মতো শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন, মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সামগ্রিকভাবে মূল্যস্তর এখনো বেশি, খাদ্য, বাসা ভাড়া, পরিবহন, অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর বাড়ছে, মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে। 6 মাসে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা, উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এছাড়াও বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল, সেটিও বলেছে। মূলধনী যন্ত্রপাতি এলসি খোলার আগে বছরের তুলনায় 20 থেকে 30% কমে গেছে। এটা নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক বলছে তারা। এই জায়গায় যদি বলি, জামায়াতের যে মূল্যায়ন, এই মূল্যায়নের কোন কোন পয়েন্টগুলো অস্বীকার করার সুযোগ আছে? দেখুন, বিরোধী দল তাদের মতো করে মূল্যায়ন করেছে এবং তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে তারা সরকারকে কিভাবে মূল্যায়ন করবে। আমি অ্যাজ এ সিটিজেন, আমরা কি দেখছি সেটার আমি একটা মূল্যায়ন করতে পারি এবং সেটা মূল্যায়ন করলে এবার আপনারা বা দর্শকরা মিলিয়ে দেখতে পারে সেটার সঙ্গে বিরোধী দলের ব্যাপারগুলো কতটা মেলে আর সরকার যা বলছে সেটা কতটা মেলে। আমি আজকে প্রথম আলোতে একটা ইন্টারভিউ পড়ছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সেখানে তিনি একটা কথা বলেছেন যে সরকারকে এ দিতে চাই, কিন্তু সরকার বির দিকে টানছে। বি মানে দিতে চান এ গ্রেড, কিন্তু বি গ্রেডের দিকে টানছে। আমি এটাকে আরো বলবো যে আমি সরকারকে A+ দিতে চাই, কিন্তু ওনারা আমাদেরকে সির দিকে টানছেন। কারণ কি দেখুন, এখানে বেশ কিছু ব্যাপার আছে। আমি একটা বিষয় শুরু থেকে বলছি, আরো 5 মাস আগে বলছি যখন এই সরকার এসেছিল, যে এই সরকারের এনার্জি সিকিউরিটি নিয়ে প্ল্যান কি, উই ডোন্ট নো, আমরা জানি না। এই সরকার কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাবে এবং প্রশাসনকে তারা কিভাবে প্রফেশনালিজমের মাধ্যমে রান করবে সেটা আমরা দেখি নাই। এবং আপনি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের যে অবস্থা হয়েছে, এটা কিন্তু কোনো রকমের কোনো আমরা উন্নতি বলতে আমরা কোনো কিছু দেখছি না, কিছুই দেখছি না। প্রতিনিয়ত কিন্তু খুন খারাপি ইত্যাদি হচ্ছে। এই তো গতকালকেই বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসছে যে তারা এই সরকারের 6 মাসের মধ্যে কতগুলো খুন, কতগুলো রাহাজানির ঘটনা ঘটেছে এবং এটা কোনো কোনো ক্ষেত্রে প্রপোর্শনেটলি বেশি। এটা দেখবেন গতকালকের পত্রিকাতেই আছে। শুধু গুলির ঘটনা 7 মাসে 119 এমন একটা তথ্য এসেছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে কি, একটা সরকার যখন সাকসেসফুল হতে চায় তখন, বা সরকার বলি তখন তো আমরা রাষ্ট্রকেও যদি বলি, তার কয়েকটা প্যারামিটার থাকে। নাম্বার 1 হচ্ছে আপনাকে এনার্জি সিকিউরিটি, নাম্বার 2 আপনাকে যেটা করতে হবে অবকাঠামো উন্নয়ন,
সড়ক রেলপথ সেটা আছে। নাম্বার 3 আপনাকে করতে হবে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি। নাম্বার 4 হচ্ছে গভর্নেন্স ইন জেনারেল, আবার একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত আছে। কিন্তু আমরা এর কোনোটাতেই সরকারকে খুব বেশি যে তারা উদ্যমী এটা আমি এখন অবধি বলতে পারছি না। এখন এসে সরকার বলছেন যে আমার এনার্জি ক্রাইসিস এটাকে ঠিক করতে 2 বছর লাগবে। অর্থমন্ত্রী বলেছেন না এই কথা? তো যেটা দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তুলেছে, তো এই কথা আপনারা ক্ষমতা আসার আগে বলেন নাই কেন? তখন আপনারা একটা পরিসংখ্যান হাজির করে বলতেন যে লোক আমরা ক্ষমতায় আসলে আমাদের এটা ঠিক করতে 2 বছর লাগবে। এই ট্রান্সপারেন্সি আপনাদের নাই কেন, তাই না? এবং প্রশাসনের যে অবস্থা, যে আমলাতন্ত্র ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে ফাংশন করেছে, অনেক কিছু স্লো করেছে, ঠিক বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকম হচ্ছে। এর একটা বড় সমস্যা হচ্ছে কি, বিএনপি ক্ষমতায় আসার পর তারা এটাকে একটা গভর্নমেন্ট কি বলবো, একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল ভেবেছে। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে এদেশে একটা গণ অভ্যুত্থানে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে তারপর একটা নির্বাচন হয়েছে, মানে সেই গণ অভ্যুত্থানের রেশটা কেটে যায়নি। এটাকে যদি আপনি বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে আপনি টেক আপ করেন, এটা কখনোই এটা টেক অফ হবে না। তো কারণ এখানে তো স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে, এমন তো না যে আগের যে রেজিম যারা একটা অটোক্রেটিক কায়দায় বসেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারিয়েছে, প্রশাসন পুলিশ সবকিছু প্রপারলি ফাংশন করতো, ইটস এ প্রপার ডেমোক্রেটিক কান্ট্রি। নো, ইট ওয়াজ নট। তাহলে আপনারা জিনিসটাকে এই যে নিয়েছেন 6 মাসে, যে ভুলটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে একই ভুল বিএনপিও করছে। জি, আপনার উত্তর পেয়েছে। আমি শিবির আমি কি একটু আমার বন্ধু আকবরের সাথে অ্যাড করব? সেটা হলো যে আমি তো ওর সাথে বিতর্ক করি, বাট পলিটিক্যাল বিষয়ে বিতর্ক করা ঠিক হবে না। যে বিজনেস অ্যাজুয়াল শব্দটাতে আমার মনে হয় একটু আপত্তি। এখন তার কথা অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট যে স্লো ছিল, বিএনপিও স্লো, বিজনেস অ্যাজ ইউজুয়াল। তাহলে কি মানে আমাদের সামনে ট্রেন্ড সেট, মানে বেটার এক্সাম্পল কি আওয়ামী লীগের 17 বছর কিনা, যে তারা দে আর এক্সট্রাঅর্ডিনারি? না, এটার অর্থ সেটা না। তাহলে মানে আমি কার সাথে তুলনা করছি, যে বিজনেস অ্যাজুয়ালটা আমি কার সাথে তুলনা করছি? বিজনেস অ্যাজুয়াল বলছে যে ধরুন আপনি যখন দেখছেন যে নর্মালি কি হয়, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সবকিছু রাষ্ট্রের সবগুলো অর্গান প্রপারলি হয়তো ফাংশন করে মোরলেস। আচ্ছা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হলে নতুন যখন আর একটা সরকার আসে তখন সে সেটাকে টেক আপ করে এবং সে সেইটার ভেতর দিয়ে যায়। আমি বলতেছি যে আওয়ামী লীগ তো কোনো বেঞ্চমার্কই না, তার মানে আমাদের সামনে তো কোনো এক্সাম্পল নাই। সো এটা ঠিক যে আমাদের যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন অনুযায়ী হয়তো পারফর্ম করতে পারছে না, মানে ওইটাই আমরা এগ্রি এক জায়গায়। আমাদের সমস্যা হলো যে আমরা যখন কোনো নতুন সরকার কিংবা সরকার প্রধান নির্বাচন করে আমরা মনে করি যে উই আর ইলেক্টিং এ সুপারম্যান, আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দিবে। রিয়েলিটি মানে জুতাটা পরা খুবই 5 তারিখের পরে 6 তারিখও আমাদের এটাই মনে হয়েছিল যে সব চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। তো ওইটাতে দোষের কিছু না, মানে আমরা যখন সরকারের বিরোধিতা, মানে আমি দেখি ইটস বিন টু টাফ টু টক ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, বাট আমি এটা তো করে যাচ্ছি, এটা বাইরে বলা খুবই সহজ। হ্যাঁ, কারণ ওই জুতাটা যখন আপনি পরবেন তখন বোঝা যাবে যে না এটার ওজন কতটা এবং কি কি রেসপন্সিবিলিটিস আছে ওখানে। মনে আছে না, তার রহমান বলছে আমার এই চেয়ার দেখলে মনে হয় এখানে জুতার ওজন, রেসপন্সিবিলিটির কথা বলছেন। আবার এখানেও বক্তব্য আছে, যেমন এই যে এনার্জি সিকিউরিটির বিষয়টাই বা কেন সামনে বারবার চলে আসে, পিপল আর ফেসিং, এটাও সত্য কথা। একই সঙ্গে মন্ত্রীদের, কনসার্ন মন্ত্রীদের এক এক সময় এক এক রকমের বক্তব্য, এই যে তথ্য না পাওয়া মানুষের এবং রিকগনাইজ না করা সিচুয়েশন, এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই এই মন্ত্রীদের বেফাস মন্তব্য। কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে 5 তারিখের পরে 2টা বছর অতিবাহিত হয়েছে এই রাষ্ট্রে কোনো রকম এনার্জি সংস্কারের বিন্দু পরিমাণ কাজ ছাড়া। এই সরকার যখন দায়িত্ব নিল তখন মরার উপর খাড়াগা, যেটা আমরা কোনোদিন কল্পনা করে নাই, হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধে বসলো, আপনার ইরান সমস্ত মুসলিম ভাই বোনদেরকে মধ্যে একটা গন্ডগোল আসলো, এলএনজি টার্মিনাল ধ্বংস হলো। এটা সাফারাত তো আমরা এভরিওয়ান, উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। এটা একটা আমরা প্রিপেয়ার ছিলাম না। অন টপ অফ দ্যাট গত 2টা বছর আমাদের নষ্ট হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে, যেখানে এনার্জি নিয়ে একটা কাজ হয় নাই, বরঞ্চ ওই যে কুইক রেন্টাল পাওয়ার টাওয়ার যেগুলো ছিল ওদের সব কিছু বন্ধ করে রাখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা অপরাধ করছে, ফ্যাসিস্টের দোষর, কিন্তু বন্ধ যখন আপনি করবেন আপনাকে ব্যাকআপ তো রেডি করতে হবে। আমি চাইলেই যমুনা টেলিভিশন বন্ধ করলাম উইদাউট এনি ব্যাকআপ, হইল না তো এটা। তো তাদেরকে একদম বন্ধ করে দেওয়া হলো কোনো রকম ব্যাকআপ ছাড়া। এখন ওই পাওয়ার প্ল্যান্টগুলো বসে আছে, চুপচাপ বসে আছে, কারণ তাদের 12,000 কোটি টাকা তারা রাষ্ট্রের কাছে পাও না। তো
তো সরকার তাদের পয়সাও দিতে পারছে না, তারাও এগিয়ে আসছে না। সো সব দিক মিলিয়ে এই যে রাষ্ট্রের একটা বন্ধত্ব অবস্থা, সেটার জন্য আপনি 5 মাস বয়সে একটা সরকারকে বলতে পারেন যে ইটস বিজনেস অ্যাজ ইউয়াল, দে আর নট পারফর্মিং ওয়েল, কিন্তু আপনাকে রিয়েলিটি তো মানতে হবে যে কোন পরিস্থিতিতে এই রাষ্ট্র তারা ক্ষমতায় এসেছে এবং ওই সময়টুকু দিতে হবে। অন টপ অফ দ্যাট মন্ত্রীদের যে সব বেফাস কথাবার্তা, আই এম নট এ গুড ফ্যান অফ হিয়ারিং অল অফ দিস, হ্যাঁ, যে না আপনাকে দায়িত্ব নিয়ে বলতে হবে ওকে দিস ইজ আওয়ার ফেইলিয়ার, আমরা ট্রাই করছি হার্ড অ্যান্ড সোল, বাট আমাদের এই 40 দিন সময় লাগবে, আমাদের সাথে থাকেন। আমি যতদূর জানি যে তারা একটা মেকানিজম বের করছে, সেটাতে তারা আরও 35 থেকে 40 দিন সময় নিচ্ছে, এর মধ্য দিয়ে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে। এটা আমি শুধুমাত্র বললাম যখন এনার্জির বিষয়, কিন্তু এনার্জি ছাড়াও এই রাষ্ট্রের যেসব পরিবর্তন হয়েছে সেগুলোকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন, তাহলে তো যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তারা তো ডিমোরালাইজড হয়ে যাবে। আমরা কি একটা ডিমোরালাইজড রাষ্ট্র ব্যবস্থার দিকে নিজেদের আগায় নিয়ে যাব, না ভালো কিছু কাজের প্রশংসা করে আমরা বলবো যে ওকে ফাইন? আমি বলছি যে সাফারাত, তার কাছে এইসব ভালো কাজ কোনো বিষয় না। যে হাসপাতালে রুগী দেখতে পাচ্ছে না, যেই ব্যবসায়ী তার কলকারখানা চালাতে পারছে না, তার কাছে এইসব অর্জন কোনো অর্জনই না, তার কাছে ওইটাই এনার্জিটাই সবচেয়ে বড় অর্জন। তো ওইটা তো আমাদের মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। এখন সরকার নিশ্চয়ই এইসবগুলো দেখছে, বুঝছে যে তারা সেই অনুযায়ী কাজ করবে। আমি কেবল বলার চেষ্টা করছি যে না, দেয়ার আর পজিটিভ অ্যাপ্রোচেস, পজিটিভ অ্যাচিভমেন্টস, আমরা সেগুলোকেও সমান্তরালে গভর্নমেন্টের সমালোচনা করার সাথে সাথে সেগুলো আমরা যে আমি ডক্টর শিববীরের কাছে আসবো ঠিক আপনার এই কথা প্রসঙ্গের জায়গা থেকেই, যে অনেকগুলো ইমপ্রুভমেন্ট আছে এবং রিকগনিশনও করা উচিত, সেই বিষয়গুলো আসছে। আবার এটাও সত্যি কথা, মানুষের ঘরে কিন্তু বিদ্যুৎটা থাকছে না এবং শহর এলাকাও সেটা হচ্ছে না। আপনারা এটা নিয়ে সমালোচনা করছেন, আপনাদেরকে বিকল্প রূপরেখা দেওয়ার কথা বলাও হয়েছে, অর্থাৎ বিরোধী দলের জায়গা থেকে রূপরেখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আপনাদের আসলে রূপরেখা আছে কিনা, অথবা এই সিচুয়েশন আপনারা এর আগে কয়েক দফা দিয়েছিলেন সেটা আমি জানি, কিন্তু এরকম সিচুয়েশন হলে আপনারা কিভাবে সিচুয়েশনটা ট্যাকেল দিতে হয়, আপনাদের পরামর্শ কি? আমি যদি সরকারের বয়সের বা সময়ের কথা বলি, এটা নিয়ে কথা হয় যে 3 মাসের একটা সরকার, 3 মাস যখন হয়েছে অ্যাটলিস্ট 6 মাস দেওয়া উচিত। 6 মাসে এখন বলা হচ্ছে একটা 6 মাসের শিশু। তো এটা আসলে 6 মাসে সরকারে আমরা কোনো শিশুকে তো আসলে বসাই না, সরকারে আমরা অ্যাডাল্ট মানুষদেরকে বসাই যারা সমস্যার সমাধান করতে পারবে এবং ফ্রম দ্য ডে ওয়ান তারা সমস্যাগুলো নিয়ে কাজ করা শুরু করবে। সো আমরা সমস্যাটা যখন এক্সিস্ট করছে, প্রথম কাজ হচ্ছে যে আমি সমস্যাটাকে রিয়েলাইজ করছি কিনা এবং সমস্যাটা যে আছে এটা স্বীকার করতেছি কিনা। তো আপনি দেখবেন যে এই সমস্যাটা যে এক্সিস্ট করে এটাই স্বীকার করে না, এখন স্বীকার করছে। এতদিনে এসে শুরুর দিকে বলছিল যে না, এই সমস্যাটাই নাই। এখন সরকারের এই সমস্যা সমাধান করবার জন্য সরকার এই পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, যেটা দেখে আমরা আশ্বস্ত হতে পারবো যে সরকারকে আরো কিছুদিন সময় দিলে সমস্যাটা সমাধান হবে। কিন্তু আমরা দেখছি আশ্বস্ত হওয়ার মতো কিছু নাই। বরং আপনার কাছে প্রশ্ন করেছে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। মন্ত্রী বলতেছে যে 2 বছর পর্যন্ত সমস্যার সমাধান হওয়ার কোনো কথা নাই, বা প্রধানমন্ত্রী যিনি দেশে প্রত্যাবর্তন করে বলছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এখন এসে বলতেছেন আপনারা একটা প্ল্যান দেন। সো এই যে কন্ট্রাডিকশনগুলো, ডু ইউ রিয়েলি হ্যাভ আ প্ল্যান? না, বিরোধী দলের দেখেন, এই কোশ্চেন করতে হবে সরকারকে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দল প্রস্তাবনা দিয়েছে, তারা আগে প্রস্তাবনা দিয়েছে, সেগুলো কোনোটাই পালন করা হয় নাই। এবং যখন প্রধানমন্ত্রী এগুলো বলেছে, তারপরেও এনসিপি এবং জামাতের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আলোচনায় বসার জন্য বলা হয়েছে, কমিটি কল করার জন্য বলা হয়েছে। কি প্রস্তাবনাটা কি একটু যদি বলতেন আপনি, যদি 5টা এক্সাম্পল দেন। যে এটা আমি আপনার কাছে এই ইন্টারভিউ দেওয়ার আমার দরকার নাই যে কি কি প্রস্তাবনা। আমি কথা বলি, সরকার দায়িত্ব নিয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে। আমি একটু আকবর হোসেনের কাছ থেকে আমি একটু শেষ করি। দেখেন, আমি বুঝতে পেরেছি আপনি আসলে ওই পয়েন্টগুলো বলবেন না। না, সেটা না। আপনি সরকার দায়িত্ব নিয়েছে এবং সরকার সমস্যার সমাধান করবে, সরকার সমস্যা স্বীকার করছে না, তারপরে এসে এখন বলতেছে আমরা পারতেছি না, আপনারা বলেন। সেটার জন্য আবারো সেই কথাই রিপিট হচ্ছে। আমি আকবর হোসেনের কাছে যাচ্ছি। এখন আসেন, আমি আরেকটা পয়েন্টে একটু কথা বলি। সরকার বলেছে 18 মাসে সরকার 1 কোটি জব ক্রিয়েট করবে। আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন, আমি আকবর হোসেনের কাছে। আমরা একদম শেষ পর্যায়ে ডক্টর শিবির আহমদ, আমরা একদম শেষ পর্যায়ে জিনিসটা বলতে হবে আপনাকে। আকবর হোসেন, খুব অল্প সময়, 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, পরিবর্তনের কথা বলছি আমি, মোটা দাগে বলি কি, পলিটিক্যাল কালচারে একটা পরিবর্তন আসছে। আপনি দেখেন যে আমরা সবসময় দেখি যে সরকার ক্ষমতায় আসে, বিরোধী দলকে হামলা মামলা দিয়ে আর বাড়ি ঘরে রাখতে পারে না। এই সিচুয়েশন আমরা বাংলাদেশে এখন দেখছি না আপাতত। আর এটা হচ্ছে মানবাধিকার পরিস্থিতি। মানবাধিকার পরিস্থিতির কিন্তু আমরা বিশেষ কোনো অবনতি আমরা দেখিনি। 5ই আগস্টের পরে যেরকম ছিল ব্যাপারটা মোটামুটি সেরকম আছে। মত প্রকাশের স্বাধীনতা আরেকটা জায়গা, এটা এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। আমরা যারা টিভি টক শোতে কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, পত্রিকায় লিখছি, বলছি, এখনও সেখানে গভর্নমেন্টের দিক থেকে কোনো বাধা বিপত্তি, থ্রেট কোনো কিছুই আসেনি।
এবং সংসদ এখনো পর্যন্ত যে কয়েকটা সেশন হয়েছে আমরা মোর অর লেস এটাকে একটা ইফেক্টিভ বলতে পারি এখনো পর্যন্ত। সামনের দিনগুলোতে কি হবে সেটা জানি না। সো আমি যদি মোটা দাগে পলিটিক্যাল কালচার এই পরিবর্তনগুলো এসছে, কিন্তু ব্যর্থতাটা বা যেটা আমরা শেষ করতে এখনো হবে। পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক, এটাই বলছি। জি, ধন্যবাদ আকবর হোসেন, ডক্টর শিবির আহমদ এবং শাহেদ আলম, আপনাদের তিনজনকেই। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরবো আগামী রোববার ঠিক রাত 9টায়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।